ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। কেমন আছো তোমরা? পড়াশোনা শুরু করেছো তো? আর কিন্তু মাত্র 4 মাস হাতে রয়েছে তোমাদের ফাইনাল এক্সামে, পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিং এর জন্য। তো তোমাদের যে কটা সাবজেক্ট রয়েছে তুমি যদি ভাগ করে নাও তাহলে মোস্টলি 2 উইকস এর বেশি তোমরা সময় পাবে না প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো এখন থেকে যদি তোমরা পড়াশোনা না শুরু করো তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করাটা একটু কষ্টকর হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে মক টেস্ট 3 যেটা হয়েছিল তার পার্ট 2 নিয়ে ডিসকাস করব। অর্থাৎ এখানটায় আমরা 26 কোশ্চেন থেকে 50 কোশ্চেন অব্দি ডিসকাশন করব। তো আগের পার্টে আমি অলরেডি 25 কোশ্চেন ডিসকাস করে নিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হলো যে তোমাদের নেক্সট ফ্রি মক টেস্ট অর্থাৎ মক টেস্ট 4 আমরা নিচ্ছি চাইল্ড হেলথ নার্সিং এর উপরে, যেটা হবে 5th মার্চ থেকে 8th মার্চ পর্যন্ত, এবং রেজাল্ট তোমরা একদিন পরে পাবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমরা এই মক টেস্ট দেওয়ার জন্য আমাদের একটা কমিউনিটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপে জয়েন করে নিও। গ্রুপে জয়েনিং এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো তবে আজকের টপিক আমরা শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন, আ টাইপ অফ ফ্র্যাকচার ইন হুইচ ওয়ান ফ্র্যাগমেন্ট অফ দ্য বোন গোজ ইনটু অ্যানাদার ইজ কল্ড। অর্থাৎ বোনের একটা ফ্র্যাগমেন্ট যখন আরেকটার মধ্যে চলে আসছে তখন সেটাকে আমরা কি ফ্র্যাকচার বলছি? অপশন রয়েছে স্পাইরাল ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার এবং ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। তো ফ্র্যাকচার আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, এবং কয়েকটা টাইপের ফ্র্যাকচার আমি তোমাদের এই ছবির মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্টেরটা হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচারে কি হয়, যে বোনের মধ্যে ফ্র্যাকচারটা হচ্ছে পুরোটার মধ্যে ফ্র্যাকচার না হয়ে হাফটা ফ্র্যাকচার হয় এবং হাফটা ইনট্যাক্ট থাকে। তার ফলে কি হয়, এই বোনটা বেন্ডিং হয়ে যায়। এবং এই গ্রিন স্টিপ টাইপ অফ ফ্র্যাকচার আমরা মেনলি চাইল্ডদের ক্ষেত্রে দেখে থাকি, যেখানটা তাদের বোনটা পুরোপুরি ফর্মড হয় না বা পুরোপুরি শক্ত হয় না, সেই কারণে অর্ধেকটা ফ্র্যাকচার হচ্ছে, অর্ধেকটা বাকি রয়ে যাচ্ছে এবং বোনটা বেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। নেক্সট চলে আসছি ট্রান্সভার্স ফ্র্যাকচার, যেখানে ফ্র্যাকচার যেটা হচ্ছে সেটা ট্রান্সভার্সলি হয়, অর্থাৎ এইরকম ভাবে হয়, এটাকে আমরা ট্রান্সভার্স ফ্র্যাকচার বলছি। তারপরেরটা হচ্ছে কমিউনিকেটেড ফ্র্যাকচার। কমিউনিকেটেড ফ্র্যাকচারটা কিরকম, বোনটা কয়েকটা ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায় এবং যে ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যাচ্ছে সেই ফ্র্যাগমেন্টগুলো সেপারেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট টাইপ রয়েছে স্পাইরাল ফ্র্যাকচার। স্পাইরাল ফ্র্যাকচারটা কিরকম, এখানটায় দেখো একটা স্পাইরাল টাইপের, মানে এইরকম ভাবে ফ্র্যাকচারটা হচ্ছে, অর্থাৎ একদম একভাবে ফ্র্যাকচার হলে সেটাকে আমরা ট্রান্সভার্স বলছি। যখন এইভাবে গোল হয়ে ফ্র্যাকচার হচ্ছে স্পাইরালের মতো, তখন সেটাকে আমরা স্পাইরাল ফ্র্যাকচার বলছি। আর একটা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার মানে মাল্টিপল ফ্র্যাকচার যখন একসাথে হচ্ছে তখন সেটাকে আমরা কম্পাউন্ড ফ্র্যাকচার বলছি। তো এখানটায় কমিউনিকেটেড ফ্র্যাকচার যেটা আমরা দেখলাম, সেখানে একটা বোন কতগুলো ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আমাদের কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে ছিল যে একটা ফ্র্যাগমেন্ট অফ বোন যখন আরেকটার মধ্যে চলে আসছে, তাহলে স্পাইরাল ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার এগুলো আমরা দেখে নিলাম। ইম্প্যাক্টেড ফ্র্যাকচারটা কি, ইম্প্যাক্টেড ফ্র্যাকচারের ক্ষেত্রে কিরকম হয়, যে এই যে একটা বোনের পার্ট এবং এই একটা বোনের ফ্র্যাকচার হয়েছিল, একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তখন আমরা এই ধরনের ফ্র্যাকচারকে ইম্প্যাক্টেড ফ্র্যাকচার বলে থাকি। তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। নেক্সট কোশ্চেন কি রয়েছে, রিডাকশন অফ বোন ডেন্সিটি লিডিং টু ইনক্রিজড সাসেপ্টিবিলিটি টু ফ্র্যাকচার। অর্থাৎ যখন আমার বোন ডেন্সিটিটা কমে যাচ্ছে তখন তার ফলে ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ফ্র্যাকচার, কারণ বোন যত শক্ত হবে তার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা তত কম। তাহলে যখনই বোন ডেন্সিটিটা কম হয়ে যাবে তখন ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। তাহলে এর ফলে কি ডিজিজ হচ্ছে, এখানে 4 রকমের ডিজিজের নাম দেওয়া রয়েছে, অস্টিওম্যালেসিয়া, প্যাজেটস ডিজিজ, অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস। 4 রকমের ডিজিজ, 4টেতে কি হয় সেটা আগে জেনে নাও। ফার্স্ট দেখো অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এখানটায় বোনটা সফটেনিং হয়ে যাচ্ছে। সফটেনিং অফ বোন কেন হচ্ছে, সফটেনিং হচ্ছে তার কারণ বোনের যে মেটাবলিজম সেই মেটাবলিজমটা অল্টার হয়। ঠিক আছে, ডিউ টু ইম্পেয়ার্ড বোন মেটাবলিজম। তাহলে যখন অস্টিওমেলেসিয়া হচ্ছে তখন বোনের মেটাবলিজমটা অল্টার হয়ে যাওয়ার কারণে বোনটা সফট হয়ে যায়। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানটা ক্যালসিয়াম, ফসফেট, ভিটামিন ডি এই সমস্ত যেগুলো বোন ফর্মেশনের জন্য প্রয়োজন সেগুলো ইনঅ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে, যার ফলে বোনটা উইক হয়। ঠিক আছে, তাহলে অস্টিওম্যালেসিয়ার ক্ষেত্রে বোনটা কি হচ্ছে, সফট হচ্ছে। ঠিক আছে, সেরকম ভাবেই অস্টিওপোরোসিস রয়েছে। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কি হয়, এখানটায় বোন মাস এবং ডেন্সিটি কমে যায়। ডিক্রিজড বোন
মাস অ্যান্ড ডেনসিটি। ঠিক আছে, ডিক্রিজ বোন মাস এবং ডেনসিটি হওয়ার জন্য কি হয়, বোনটা উইক হয়ে যায় এবং ব্রিটেল হয়ে যায়। তাহলে এখানটায় বোনটা কিরকম হবে, উইক অ্যান্ড ব্রিটেল। ব্রিটেল অর্থাৎ ভঙ্গুর। ঠিক আছে, তাহলে অস্টিওম্যালেসিয়ার ক্ষেত্রে বোনটা সফটেনিং হচ্ছে। সফট হলে কিন্তু বোনটা ভাঙবে না, বেন্ড হয়ে যাবে। আর যখন বোন মাস এবং ডেনসিটিটা কম হয়ে যায় তখন বোনটা উইক এবং ব্রিটিল হয়ে যাচ্ছে, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলছি। যেখানে আমাকে কোশ্চেনেও জানতে চেয়েছে যখন বোনের ডেনসিটিটা কমে যাচ্ছে এবং সাসেপ্টিবিলিটি টু ফ্র্যাকচার হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা তাহলে অস্টিওপোরোসিস বলছি। আচ্ছা, বাকি যে দুটো রয়েছে, অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসটা কি? অস্টিও আর্থ্রাইটিস এক ধরনের নন ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজ। এটা হচ্ছে নন ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজ, ডিজেনারেটিভও বলতে পারো, জয়েন্ট ডিজিজ। আমরা আর্থ্রাইটিস শুনেছি, যেখানটায় হচ্ছে পেইনফুল হয় বোনটা। তো এক্ষেত্রে কি হচ্ছে, আর্থ্রাইটিসের কারণে পেন তো থাকেই, তার সঙ্গে জয়েন্ট স্টিফনেস হয়ে যায়, সোরনেস হয়ে যায়, এবং রেস্ট নিলে সেক্ষেত্রে পেনটা রিলিফ হয়। ঠিক আছে, এবং মোস্ট কমনলি কোন বোনগুলো এফেক্টেড হয় অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে, যেই বোনগুলো বা যেই জয়েন্টগুলো ওয়েট বিয়ারিং করে, অর্থাৎ যেগুলোতে আমরা ওজন দিচ্ছি, যেমন হিপ বোন, নি বোন, এইগুলোতে অস্টিও আর্থ্রাইটিসটা বেশি দেখা যায়। ঠিক আছে, তো নন ইনফ্ল্যামেটরি ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ হচ্ছে আমাদের অস্টিও আর্থ্রাইটিস। ঠিক আছে, এবার হচ্ছে যে প্যাজেটস ডিজিজ। প্যাজেটস ডিজিজটা কি? প্যাজেটস ডিজিজ বলছি যখন বোনের রিমডেলিং প্রসেসটার একটা ডিসঅর্ডার হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডিসঅর্ডার অফ বোন রিমডেলিং। বোন রিমডেলিং অর্থাৎ বোন রিমডেলিং বলতে কি বোঝাচ্ছে বলতো, আমাদের যে বোনগুলো রয়েছে, লং বোন বা স্মল বোন, যাই বোন রয়েছে না কেন, সেগুলো সবসময় নতুন করে তৈরি হচ্ছে। যেমন আমরা বলি আমাদের স্কিনটা সবসময় প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং নতুন করে তৈরি হচ্ছে, সেরকম ভাবেই আমাদের বোনগুলো একইভাবে সবসময় চেঞ্জ হচ্ছে এবং রিমডেলিং হয়ে নতুন করে তৈরি হচ্ছে। তো তার জন্য কিছু বোন সেলস রয়েছে যেমন অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট, যারা কি করছে, বোনের সেলগুলোকে ডিস্ট্রয় করছে এবং নতুন বোন তৈরি করছে। ঠিক আছে, তো যখন এই রিমডেলিং এর ডিসঅর্ডার হয়ে যাচ্ছে তখন এই নতুন যে বোনগুলো তৈরি হচ্ছে সেই নতুন বোনগুলো তোমার অ্যাবনর্মাল টাইপের হচ্ছে, অর্থাৎ যে নিউ বোন ফর্মেশন হচ্ছে সেগুলো একটু অ্যাবনর্মাল হচ্ছে। ওল্ড বোনগুলো তো যেগুলো যাচ্ছে সেগুলোতে অ্যাবজর্ব হয়ে গেল, কিন্তু তার জায়গায় যে নতুন বোন ফর্মেশন হচ্ছে সেগুলো একটু অ্যাবনর্মাল হয়ে যাওয়ার কারণে এই যে প্যাজেস ডিজিজের ক্ষেত্রে পেশেন্টদের যে বডি স্ট্রাকচার বা বডির যে হ্যাঁ স্ট্রাকচারই বলতে পারো, বডির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা একটু অল্টার্ড হয়ে যায়। ঠিক আছে, এবং এক্ষেত্রে এই পেলভিক বোন, স্কাল বোন, লেগ বোন, এই বোনগুলো কিন্তু একটু অ্যাবনর্মাল টাইপের ফর্মেশন হয়। ঠিক আছে, তাহলে অস্টিওম্যালেসিয়া হলো বোনের সফটেনিং, যে ক্ষেত্রে ইম্পেয়ার্ড বোন মেটাবলিজমের জন্য তৈরি হচ্ছে। প্যাজেস ডিজিজ তৈরি হচ্ছে বোন রিমডেলিং এর ডিসঅর্ডারের কারণে। অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে যখন নন ইনফ্ল্যামেটরি জয়েন্ট ডিজিজ হচ্ছে। আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে বোনের মাস এবং ডেনসিটি কমে যাওয়ার কারণে বোনগুলো উইক এবং ব্রিটেল হয়ে যাচ্ছে, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলছি। এবং অস্টিওপোরোসিস বোনের ক্ষেত্রে বোনের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, নেক্সট, carpometacarpal joint. Carpometacarpal joint is an example of which of the following types of joint? তাহলে কার্পাল এবং মেটাকার্পালের মধ্যে যে জয়েন্ট রয়েছে, কার্পোমেটাকার্পাল জয়েন্ট কোথায় থাকে? আমাদের হাতে থাকে। হাতের যে ফিঙ্গার্স গুলো রয়েছে সেই জায়গাতে কার্পোমেটাকার্পাল জয়েন্ট থাকে। তো এক্ষেত্রে এই জয়েন্টগুলো কি ধরনের জয়েন্ট? স্যাডেল জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, বল এন্ড সকেট জয়েন্ট, নাকি পিভট জয়েন্ট? তো কার্পোমেটাকার্পাল জয়েন্টটা তোমাদের দেখাই। এই যে আমাদের হাত, রিস্ট, রিস্টের মধ্যে এই জায়গাতে থাকছে কার্পোমেটাকার্পাল জয়েন্ট। তাহলে এই জায়গায় যে কার্পোমেটাকার্পাল জয়েন্ট রয়েছে এটা কি ধরনের জয়েন্ট? এই যে টাইপস অফ জয়েন্ট আমি অলরেডি তোমাদের ফার্স্ট পার্টে ডিসকাস করেছি, ছবি দেখিয়ে প্রত্যেকটা জয়েন্টের আমি ডেসক্রিপশন দিয়েছি। তো তোমরা যারা দেখোনি ওখান থেকে দেখে নিও। এখানটায় কার্পোমেটাকার্পাল জয়েন্ট হচ্ছে আমাদের স্যাডেল জয়েন্টের এক্সাম্পল। স্যাডেল জয়েন্ট কিরকম? ঘোড়ার উপরে একটা মানুষ বসে থাকলে যেরকম টাইপের জয়েন্ট ফর্মেশন হয়, যেরকম একটা স্ট্রাকচার ফর্মেশন হয়, স্যাডেল জয়েন্ট হচ্ছে সেই রকম টাইপের জয়েন্ট। এবং এক্ষেত্রে কি হয়, এদিক থেকে একটা এবং এদিক থেকে একটা এইরকম ভাবে জয়েন্টটা থাকে, যেই কারণে আমরা যে ফিঙ্গার বোনটা থাকি, মানে বুড়ো আঙুল যেটা থাকে, সেটাকে আমরা কিন্তু রোটেশনালি একটা মুভ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের স্যাডেল জয়েন্ট। ঠিক আছে, নেক্সট রয়েছে অ্যান্টেরিয়র কার্ভেচার অফ দ্য স্পাইন। এই
পার্টটাও আমি ডিসকাস করেছিলাম আগের পার্টে। স্পাইনের যখন অ্যান্টেরিয়র কার্ভেচার হচ্ছে তখন আমরা তাকে কি বলবো? লর্ডোসিস, কাইফোসিস, স্কোলিওসিস, অস্টিওম্যালেশিয়া। তাহলে দেখো আমাদের নর্মাল স্পাইন, এটা যদি মানুষের মুখ হয় তাহলে নর্মাল স্পাইনের স্ট্রাকচারটা কিরকম? স্পাইনটা কিন্তু এরকম ভাবে এরকম থাকে, অর্থাৎ এই যে থোরাসিক ক্যাভিটির মধ্যে যে স্পাইনটা থাকে সেটা পেছন দিকে মানে ফোল্ড করা থাকে, পেছন দিকে সি এর মতো হয়। আর লাম্বার স্পাইন যেটা থাকে সেটা সামনের দিকে ফোল্ড করা হয়, এরকম ভাবে হয়। আমি এটা পার্সনের মুখ বলেছি, অর্থাৎ এটা ফ্রন্ট সাইড বলেছি। তাহলে আমাদের স্পাইনের কার্ভেচারটা এইরকম ভাবে হয়। তো যখন অ্যান্টেরিয়র কার্ভেচার ও স্পাইন হচ্ছে, অর্থাৎ কার্ভেচারটা সামনের দিকে হচ্ছে। সামনের দিকে কার্ভেচার হওয়া মানে কি? বোনটা সামনের দিকে বেরিয়ে মানে সামনের দিকে এগিয়ে আসবে। তাহলে অ্যান্টেরিয়র কার্ভেচার হলে কিন্তু এই যে আমার লাম্বার স্পাইন রয়েছে, এই লাম্বার স্পাইনটাই সামনের দিকে আসবে। এক্ষেত্রে কিন্তু থোরাসিক স্পাইনটা সামনের দিকে আসবে না, কারণ কার্ভেচারটা লাম্বার স্পাইনই অ্যান্টেরিয়রই রয়েছে, এবং অ্যান্টেরিয়র কার্ভেচার যখন ইনক্রিজ করে যাচ্ছে তখন এই লাম্বার স্পাইনটা আরো সামনের দিকে ঘুরে আসবে। ঠিক আছে, তাহলে কারো যদি এই লাম্বার স্পাইনটা সামনের দিকে ঘুরে যায়, মানে সামনের দিকে আরো ফোল্ড হয়ে যায়, সামনের দিকে আরো কার্ভেচারটা বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মানুষটা কিরকম ভাবে হাঁটবে? মানুষটা কিন্তু লর্ডোসিস, অর্থাৎ প্রেগনেন্ট ওমেনরা যেরকম ভাবে হাঁটে, অর্থাৎ মাথাটা পিছন দিকে চলে যাচ্ছে, পেটটা সামনের দিকে বেরিয়ে আসছে, সেই রকম ভাবে কিন্তু পশ্চারে হাঁটবে। তো সেটাকে আমরা লর্ডোসিস বলছি। তাহলে অ্যান্টেরিয়র কার্ভেচার ও স্পাইন আমরা দেখছি যে লাম্বার স্পাইনের ক্ষেত্রে হচ্ছে, সেটাকে আমরা লর্ডোসিস বলছি। সিমিলারলি যদি পোস্টেরিয়র কার্ভেচার ও স্পাইন হয়, এটা নর্মাল স্ট্রাকচার। পোস্টেরিয়র কার্ভেচার হলে সেটা কোথায় হবে? পোস্টেরিয়র কার্ভেচারটা এই যে থোরাসিক স্পাইন রয়েছে, এই থোরাসিক স্পাইনটার পোস্টেরিয়র কার্ভেচার, অর্থাৎ এটা পেছন দিকে ঘুরে যাবে। তখন মানুষটা কিরকম ভাবে হাঁটবে? তখন মানুষটা সামনের দিকে ঝুঁকে হাঁটবে, কুঁজো মানুষেরা যেরকম ভাবে হাঁটে সেই রকম ভাবে হাঁটবে। তো এই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি? সেটাকে আমরা কাইফোসিস বলে থাকি। আর স্কোলিওসিস কাকে বলি? স্কোলিওসিসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাকে সামনের দিক থেকে দেখতে হবে, অর্থাৎ এটা আমি সাইড ভিউ এঁকেছি। তো সামনের দিক থেকে যদি আমি দেখি, সামনের দিক থেকে স্পাইন এরকম সোজা থাকবে। আমি যদি সামনে থেকে দেখি তাহলে ফ্রন্ট ভিউতে আমার স্পাইনটা সোজা থাকার কথা, কিন্তু যখন স্কোলিওসিস হয় তখন এই সোজা স্পাইনটা কিন্তু এরকম ভাবে এস এর মতো কার্ভেচার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাই এরকম ভাবে এস এর মতো কার্ভেচার হয়ে যাচ্ছে। মানুষটা কিন্তু একটা সাইডে বেঁকে যাচ্ছে, অর্থাৎ ফ্রন্ট ভিউতেই মানুষটা একটা ডান দিকে বা বাঁ দিকের দিকে ঝুঁকে যাবে। তো সেটাকে আমরা বলি স্কোলিওসিস। ঠিক আছে, আর অস্টিওম্যালেশিয়া তো আমি অলরেডি প্রথমেই বললাম। তো তাহলে অ্যান্টেরিয়র কার্ভেচার অফ স্পাইন হলো লর্ডোসিস, পোস্টেরিয়র কার্ভেচার অফ স্পাইন হলো কাইফোসিস, সাইডের কার্ভেচার অফ স্পাইন যদি হয় তাহলে সেটাকে স্কোলিওসিস বলছি। আর অস্টিওম্যালেশিয়া মানে হচ্ছে যে ইম্পেয়ার্ড বোন মেটাবলিজমের জন্য বোন যখন সফটেনিং হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট, অ্যাবনর্মাল হার্ডেনিং অফ বোন। বোনের অ্যাবনর্মাল হার্ডেনিং হচ্ছে এবং অ্যান এলিভেশন ইন বোন ডেনসিটি, বোনের ডেনসিটিটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা অলরেডি পড়লাম যে যখন বোনটা নরম হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা সফট হয়ে গেছে পড়েছিলাম, সফট যেটা হয়ে গেছিল সেটাকে আমরা অস্টিওম্যালেশিয়া বলেছি। আর একটা দেখলাম যে বোনটা উইক হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রিটেল হয়ে যাচ্ছে, বোন ডেনসিটি কমে যাচ্ছে, তো সেটাকে আমরা বললাম যে অস্টিওপোরোসিস। তাহলে অস্টিওপোরোসিস অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, অস্টিওম্যালেশিয়া আমরা ডিসকাস করে নিয়েছি। আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হচ্ছে? যে ইনফ্লামেটরি, নন ইনফ্লামেটরি একটা ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল। তাহলে এখানটায় আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে অ্যাবনর্মাল হার্ডেনিং হয়ে যাচ্ছে, তাহলে হার্ডেনিং যখন হচ্ছে তখন সেটাকে আমরা অস্টিওপেট্রোসিস বলছি। তাহলে অস্টিওপেট্রোসিসের ক্ষেত্রে কি হচ্ছে? হার্ডেনিং অফ বোন হচ্ছে এবং বোনের যে ডেনসিটি সেটা বেড়ে যাচ্ছে, মানে নর্মালের থেকেও বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা অস্টিওপেট্রোসিস বলছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ টেন্ডন? টেন্ডন আমরা কাকে বলবো? টেন্ডন কাকে বলবো? ইট কানেক্টস বোন টু মাসেল, বোনের সঙ্গে মাসেলকে কানেক্ট করছে। ইট কানেক্টস বোন টু বোন, ইট কানেক্টস মাসেল টু মাসেল, অল অফ দ্য অ্যাবভ। তাহলে টেন্ডন আমরা কাকে বলি? টেন্ডন বলি যে হচ্ছে বোন এবং মাসেলকে কানেক্ট করে রাখে, বোনের সঙ্গে মাসেলকে যে জুড়ে রাখছে তাকে আমরা বলছি টেন্ডন। বোন টু বোন, বোনের সঙ্গে একটা বোনের সঙ্গে আরেকটা বোনকে যে কানেক্ট করে রাখে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি লিগামেন্ট। লিগামেন্ট, তাহলে বোনের সঙ্গে বোনকে যে কানেক্ট করছে তাকে আমরা লিগামেন্ট বলছি। মাসেলের সঙ্গে মাসেলকে যে কানেক্ট করে তাকে আমরা কি বলি? মাসেলের সঙ্গে মাসেলকে যে কানেক্ট করে তাকে আমরা ফ্যাসিয়া বলি। ঠিক আছে, তাহলে বোনের সঙ্গে মাসেলকে যে কানেক্ট করছে তাকে আমরা টেন্ডন বলছি,
বোনের সঙ্গে বোনকে যে কানেক্ট করছে তাকে আমরা লিগামেন্ট বলছি। লিগামেন্ট এবং টেন্ডন অল্টারনেটিভলি কিন্তু পরীক্ষায় আসে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য এফেক্ট অফ অ্যান্টিডাইউরেটিক হরমোন ইজ, অ্যান্টিডাইউরেটিক হরমোনের জন্য কি হয়, এফেক্ট কি রয়েছে? এডিএইচ হরমোন, অলিগুরিয়া, অ্যানিউরিয়া, ইনক্রিজ ইউরিনারি আউটপুট, ডিক্রিজড ইউরিনারি আউটপুট। তাহলে অপশনগুলো আগে বুঝে নিই। অলিগুরিয়া মানে কি? অলিগুরিয়া মানে ইউরিন আউটপুট যখন কম হয়ে যাচ্ছে তখন সেটাকে অলিগুরিয়া বলছি। এখানে ডিক্রিজ ইউরিন আউটপুট এই অপশনটাও রয়েছে, তাহলে ডিক্রিজ ইউরিন আউটপুট হলে সেটাকে আমরা অলিগুরিয়া বলতে পারি। অ্যানিউরিয়া অর্থাৎ যখন ইউরিনটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে সেটা, আর একটা হচ্ছে ইনক্রিজ ইউরিনারি আউটপুট, ইউরিনটা বেশি বেশি করে আউট হচ্ছে। এই রকম অপশন রয়েছে আমার তিনটে। আচ্ছা, তাহলে এডিএইচ হরমোনের এফেক্টটা কি? এডিএইচ হরমোন কি করে? এডিএইচ এই হরমোনের নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেটিক্স বলতে আমরা কি বুঝি? শুধু যদি আমি ডাইউরেটিক বলি, যেমন হচ্ছে যে ল্যাসিক্স ইনজেকশন, ল্যাসিক্স রয়েছে, লুপ ডাইউরেটিক্স, ফ্রুসিমাইড, এরকম ভাবে আরো অনেক মেডিকেশনস রয়েছে যেগুলোকে আমরা ডাইউরেটিক্স হিসেবে কাজ করে, যাদেরকে আমরা কি জন্য ইউজ করি? ইউরিনটাকে আউট করার জন্য। অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টগুলো ইউরিন আউট করতে হেল্প করে সেগুলোকে আমরা ডাইউরেটিক্স বলছি। তাহলে এই হরমোনটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক্স, অর্থাৎ ইউরিনটাকে অ্যামাউন্টটাকে কম করবে। অর্থাৎ যে ইউরিনটা বেরিয়ে যাচ্ছে সেই ইউরিন বেরিয়ে যাওয়ার অ্যামাউন্টটাকে কম করছে। ঠিক আছে, তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ হচ্ছে যে আমাদের বডিতে যে ইউরিন প্রোডাকশন হয়, অর্থাৎ যে ইউরিন ফর্মেশন হচ্ছে, ইউরিন ফর্মেশনের সময় কি হচ্ছে যে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয় বারবার। অর্থাৎ আমাদের গ্লোমেরুলাস থেকে যখন ফিল্ট্রেশন হচ্ছে, আমাদের ব্লাডের ফিল্ট্রেশন হচ্ছে হয়ে ইউরিনটা ফর্মেশন হচ্ছে, তো আমাদের যে গ্লোমেরুলাস রয়েছে সে মানে আমাদের সারাদিন প্রায় মানে অনেকটা অ্যামাউন্ট, অনেকটা হিউজ অ্যামাউন্টের ওয়াটারকে পিউরিফাই করছি। ঠিক আছে, তো সেই হিউজ অ্যামাউন্টের যে ওয়াটার পিউরিফাই করছে সেই অ্যামাউন্টটা যদি টোটালটা ইউরিন হয়ে বেরিয়ে যেত তাহলে আমরা আর বাঁচতাম না। ঠিক আছে, তো যেটা আমাদের অ্যান্টিডাইউরেটিক হরমোন করে, সে কি করছে? এই ইউরিনটাকে রিঅ্যাবজর্পশন করাচ্ছে। যে ওয়াটারটা যে ফিল্ট্রেশন হয়ে গেল, এই ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং রিঅ্যাবজর্পশন হয়ে যেগুলো ডিজায়ার্ড মেটেরিয়াল সেগুলো বডির মধ্যে থাকছে এবং যেগুলো ডিজায়ার্ড নয় সেগুলো বডি থেকে বেরিয়ে যাচ্ছে। যেমন ইউরিয়া বেরিয়ে যায়, আরো হচ্ছে কিছু মলিকিউলস রয়েছে যেগুলো ইউরিনের সাথে সাথে আমরা পাই, বাইরে বেরিয়ে যাচ্ছে। তো অ্যান্টিডাইউরেটিক হরমোনের কাজ হচ্ছে যে এই ওয়াটারে যে রিঅ্যাবজর্পশন হয় সেই রিঅ্যাবজর্পশনটাকে প্রমোট করা। ঠিক আছে, তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে যখন প্রমোট করছে তখন আমাদের ইউরিনের আউটপুটটা তাহলে কি হবে? ইউরিনের আউটপুটটা কম হবে। যদি অ্যান্টিডাইউরেটিক হরমোন না দিই, যদি আমি ডাইউরেটিক্স দিই, তাহলে সেক্ষেত্রে ইউরিনের আউটপুটের পরিমাণটা বাড়বে। আর যদি অ্যান্টিডাইউরেটিক হরমোন দিই তাহলে ইউরিন আউটপুটের পরিমাণটা কমবে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডিক্রিজ ইউরিন আউটপুট। তাহলে ইউরিনের আউটপুট যখন কম হয়ে যাচ্ছে, কমিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে এডিএইচ এর এফেক্ট। অলিগুরিয়া কেন হলো না? অলিগুরিয়া হলো না তার কারণ হচ্ছে যে যখন নর্মালের থেকে কম হয়ে যাচ্ছে তখন সেটাকে আমি অলিগুরিয়া বলছি। নর্মালি যে অ্যামাউন্ট অফ ইউরিন হওয়ার কথা তার থেকেও যখন অ্যামাউন্ট কমে যাচ্ছে, যেমন আমরা বলি ঘন্টায় less than 30 ml যদি ইউরিন হয় তাহলে সেটাকে আমরা ইউরিনের অ্যামাউন্টটা কম বা অলিগুরিয়া বলতে পারি। ঠিক আছে, তাহলে ডিক্রিজ ইউরিন আউটপুট মানে নর্মালের মধ্যেই আছে এবং সেটা কম, মানে ইউরিনের অ্যামাউন্টটাকে কমাচ্ছে যখন এডিএইচ হরমোন, সেটা তার এফেক্ট। কিন্তু এডিএইচ হরমোনের জন্য কিন্তু অলিগুরিয়া হবে না। ঠিক আছে, অলিগুরিয়া হচ্ছে নর্মাল প্রসেস নয়, যেখানে ডিক্রিজ ইউরিন আউটপুট একটা নর্মাল প্রসেস। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার ডিক্রিজ ইউরিনারি আউটপুট। নেক্সট, দ্য মেইন ফাংশন অফ প্যারাথাইরয়েড হরমোন ইজ টু, প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? ইনক্রিজ দ্য ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড, ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করছে। ইনহিবিট দ্য ফরমেশন অফ ভিটামিন ডি ইন দ্য কিডনিজ, ডিক্রিজ দ্য রেট অফ বোন ব্রেকডাউন, ডিক্রিজ দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। তাহলে একটা হচ্ছে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ানো, একটা হচ্ছে ক্যালসিয়াম লেভেলটাকে কমানো, একটা হচ্ছে ভিটামিন ডি এর ফরমেশনটাকে ইনহিবিট করা এবং আর একটা বোনের ব্রেকডাউনটাকে ডিক্রিজ করা। তাহলে বুঝতেই পারছো এখানটায় কোশ্চেনের অপশনগুলো দেখে যে ভিটামিন ডি এর সাথে প্যারাথাইরয়েড হরমোনের কোনো কাজ নেই, আর এই যে বোনের ব্রেকডাউন এটার সাথেও কোনো কাজ নেই। এই যে একটা ইনক্রিজ ক্যালসিয়াম লেভেল, একটা ডিক্রিজ ক্যালসিয়াম লেভেল রয়েছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। আমাদের বডিতে দু রকমের হরমোন রয়েছে, একটা হচ্ছে থাইরয়েড এবং একটা প্যারাথাইরয়েড। এরা দুজনেই কিন্তু বডির যে ক্যালসিয়াম লেভেল রয়েছে, ব্লাডের ক্যালসিয়াম লেভেল রয়েছে সেটাকে মেনটেন করে বা সেটা নিয়ে কাজকর্ম করে। কিন্তু যদি ক্যালসিয়ামের লেভেলের জন্য মেন আমাকে বলতে হয় যে কোন হরমোন আমাদের বডির ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোন।
এবং প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে যে ব্লাডে যে ক্যালসিয়াম লেভেল রয়েছে সেই ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ানো বা সেই ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করা। কিভাবে করে? আমাদের বোনের ক্যালসিয়াম থেকে ব্লাডের ক্যালসিয়ামটাকে বাড়ায়, অর্থাৎ বোন থেকে ক্যালসিয়াম বেরিয়ে আসে, সেই ক্যালসিয়ামটাই আমাদের ব্লাডের মধ্যে বেড়ে যায়। ঠিক আছে, তাহলে প্যারাথাইরয়েড হরমোনের মেন কাজ হচ্ছে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে অ্যান্সার। আর ডিক্রিজ অফ ব্লাড ক্যালসিয়াম লেভেল, এটা যদি বলা হয় যে এটা কে করছে, এটা করছে আমাদের ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন ক্যালসিটোনিন হরমোন কোথা থেকে রিলিজ হয়? ক্যালসিটোনিন হরমোন রিলিজ হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেরকম টি3, টি4, টিএসএইচ যেগুলো রিলিজ হয়, সেরকম ভাবে এখান থেকে ক্যালসিটোনিন হরমোনও রিলিজ হয়, যে ক্যালসিটোনিন হরমোনটা ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে কমিয়ে দেয়। এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথো হরমোন বা প্যারাথাইরয়েড হরমোন যেটা রিলিজ করে, সেটা আমাদের ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায়। আরো যদি ডেপথে জানতে চাও, তাহলে এই ক্যালসিয়াম লেভেলটা যে বাড়ছে, এটা কিভাবে বাড়ছে? বললাম যে বোন থেকে বাড়ছে। বোনের যে অস্টিওক্লাস্ট সেল রয়েছে, বোনের অস্টিওক্লাস্ট যে রয়েছে, সে কি করে? বোনের এই যে বোনের ব্রেকডাউন, বোন ডিস্ট্রয়িং সেল বলা হয় অস্টিওক্লাস্টকে। অস্টিওক্লাস্ট 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 যে রয়েছে, এরা বোনের ডিস্ট্রয়িং সেল। এই অস্টিওক্লাস্ট গুলো কি করছে? বোন থেকে ক্যালসিয়ামটাকে বের করছে, যার ফলে বোনের মধ্যে ক্যালসিয়াম বাড়ছে। আর একটা করে কি, রেনাল সিস্টেম যে রয়েছে, রেনাল সিস্টেমের মধ্যে রেনাল টিউবিউলসে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, যার ফলে কি হয়? ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা বাড়ে। তাহলে 1 নম্বর হচ্ছে যে তোমার বোন ডিস্ট্রয়িং সেল অর্থাৎ অস্টিওক্লাস্টটাকে প্রমোট করছে, তার ফলে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। এবং যখনই রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে, অর্থাৎ রিঅ্যাবজর্পশন হওয়া মানে বডির মধ্যেই রয়ে গেল, ওটা ইউরিনের সাথে বেরিয়ে গেল না। তাহলে এই দুটো ভাবে প্যারাথো হরমোন বা প্যারাথাইরয়েড হরমোন বডির মধ্যে ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে। এবং ঠিক তার অপোজিট কাজ করছে আমাদের ক্যালসিটোনিন হরমোন, যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। এরা কি করছে? ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট। All of the following are features of diabetes insipidus. Include all of the following except. তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস এর ফিচার্স গুলোর থেকে কোনটা এর মধ্যে পড়ে না? অপশন রয়েছে লো স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন, ইনক্রিজ সিরাম সোডিয়াম, ইনক্রিজ অসমোলালিটি এবং হাইপার ক্যালেমিয়া। তাহলে এখানটায় কি হচ্ছে দেখো, ডায়াবেটিস ইনসিপিডাসে কি কি হয় সেটা আগে আমাকে জানতে হবে। ডায়াবেটিস ইনসিপিডাস কি? ডায়াবেটিস ইনসিপিডাসকে আমরা সহজ ভাষায় বাংলায় আমরা বহুমূত্র বলে থাকি, অর্থাৎ যেখানটায় ইউরিনারি আউটপুটটা বেড়ে যাচ্ছে। ইউরিনারি আউটপুটটা কেন বেড়ে যাচ্ছে? কারণ এডিএইচ হরমোন যেটা রয়েছে, যে আমাদের ইউরিন আউটপুটটাকে কমায়, সেই এডিএইচ হরমোনটা সিক্রেশনটা কম হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে ইউরিনের রিঅ্যাবজর্পশন হচ্ছে না, মানে ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছে না বডিতে, ইউরিনটা বেশি বেশি করে বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি ইউরিনের অ্যামাউন্টটা বেশি হয়, অর্থাৎ বডিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন না হয় এবং বেশি করে ফ্লুইড অ্যামাউন্ট বডি থেকে বেরিয়ে যায়, তাহলে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ ইউরিনের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা কম হবে। তাহলে লো স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন যেটা রয়েছে, এটা একদম ঠিকঠাক ফিচার্স, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কম হবে। ঠিক আছে, আচ্ছা। ইনক্রিজ সিরাম সোডিয়াম, অর্থাৎ ব্লাডের মধ্যে সোডিয়ামের অ্যামাউন্টটা বলছে বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? দেখো, ইউরিনটা যদি রিঅ্যাবজর্পশন হয়, তাহলে ইউরিনটা রিঅ্যাবজর্পশন হলে বা ওয়াটারের যদি রিঅ্যাবজর্পশন হয়, সেটা আমাদের এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে রয়ে যাবে, অর্থাৎ আমাদের ব্লাডের যে অ্যামাউন্ট, সেই ব্লাডের অ্যামাউন্টটা নর্মাল থাকবে। কিন্তু যখন এই আমাদের রিঅ্যাবজর্পশন হচ্ছে না বা রিঅ্যাবজর্পশন কম হচ্ছে, সেই সময় কি হচ্ছে? ওয়াটারটা বেশি বেশি করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্লাডের যে কম্পার্টমেন্ট অর্থাৎ এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টের যে ফ্লুইড, সেই ফ্লুইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে, যার ফলে ব্লাডের অ্যামাউন্টটা কিন্তু কম হয়ে যাচ্ছে ফ্লুইডটা বেরিয়ে যাওয়ার কারণে। ব্লাডের অ্যামাউন্ট যদি কম হয়ে যায়, সেখানটায় যে সোডিয়াম রয়েছে, এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টের মেন কম্পোনেন্ট হচ্ছে বা মেন ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম। কিন্তু যখনই তোমার এই ব্লাডের অ্যামাউন্ট কম কিন্তু সোডিয়ামের অ্যামাউন্টটা অ্যাজ ইট ইজ রয়েছে, তখন কি হয়? যে জলের পরিমাণ সেম রয়েছে, লবণের পরিমাণ সেম রয়েছে, কিন্তু জলটা আমার কমে যাচ্ছে। তাহলে জলের মধ্যে লবণাক্তটা বেশি হবে না কম হবে? যদি একটা গ্লাসের মধ্যে জল রয়েছে, তার মধ্যে তুমি অ্যামাউন্ট ধরো 5 গ্রামস অফ লবণ তুমি ওটার সাথে মেশাবে, বা 5 গ্রামস অফ সল্ট তুমি একটা গ্লাসের মধ্যে মেশাবে, এটাই তোমার নর্মাল ইকুয়েশন। ঠিক আছে, কিন্তু আমার ওই গ্লাস থেকে কিছুটা জল বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাকে ওই 5 গ্রামস অফ সোডিয়ামই ওটার মধ্যে মেশাতে হবে। তাহলে ওই জলের যে লবণাক্তটা, সেটা তো আগের থেকে বেশি হয়ে যাবে, কারণ জলের অ্যামাউন্ট কম। এই ফর্মুলাটাই কাজ করছে যখন আমরা সিরাম সোডিয়ামের কনসেন্ট্রেশনটা দেখছি।
যেহেতু ফ্লুইড রিঅ্যাবজর্পশন হচ্ছে না, ফ্লুইডটা বেশি বেশি করে বডি থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে সোডিয়ামের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা বেড়ে যাবে। অর্থাৎ ইনক্রিজড সিরাম সোডিয়াম, এটাও একদমই কারেক্ট একটা ফিচার্স। ঠিক আছে, তাহলে ইনক্রিজ অসমোলারিটি সেটাও বাড়ছে, অর্থাৎ যে তোমার লিকুইড হয়ে যাচ্ছে ইউরিনটা এবং ব্লাডের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। এবার রয়েছে হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া এখানটায় হবে না, কেন হবে না? হাইপার ক্যালেমিয়া হয় যদি আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে যদি পটাশিয়ামটা বেশি থাকে, তাহলে হবে। কিন্তু পটাশিয়ামটা বেশি হবে না কেন? আমাদের এক্সট্রা সেলুলারে থাকে সোডিয়াম আর ইন্ট্রা সেলুলারে থাকে পটাশিয়াম। ঠিক আছে, তাহলে সেলের মধ্যে রয়েছে পটাশিয়াম, সেলের বাইরে এক্সট্রা সেলুলারে রয়েছে সোডিয়াম। এরা অল্টারনেট হবে কখন? যখন দুজনের মধ্যে ফ্লুইড এক্সচেঞ্জ হবে, বা যদি ইন্ট্রাসেলুলার ফ্লুইড লস হয়, তাহলে ইন্ট্রাসেলুলার থেকে পটাশিয়ামটা বাইরে বেরোবে। কিন্তু সেই জিনিসটা এখানে হচ্ছে না। ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে এক্সট্রা সেলুলার থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে বলে সিরামের যে অসমোলারিটি, সেই অসমোলারিটিটা বেড়ে যাচ্ছে এবং সিরাম সোডিয়ামের যে কনসেন্ট্রেশন সেটাও বাড়ছে। কিন্তু এক্ষেত্রে পটাশিয়ামটা যেটা রয়েছে, পটাশিয়ামটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ডায়াবেটিস ইনসিপিডাসের থেকে হাইপার ক্যালেমিয়া দেখবো না, এখানে আমরা হাইপোক্যালেমিয়া দেখবো। ঠিক আছে, তাহলে এখানটায় কোশ্চেনে এক্সেপ্ট ছিল, সেই কারণে এখানে অ্যান্সার হচ্ছে কি অপশন ডি, হাইপার ক্যালেমিয়া। ওকে, নেক্সট। দ্য হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন লিডস টু। গ্রোথ হরমোনে যদি হাইপার সিক্রেশন হয় তাহলে কি হবে? ক্রেটিনিজম, মিক্সিডিমা, অ্যাক্রোমেগালি এবং গ্রেভস ডিজিজ। এখানে দুটো রকমের পয়েন্ট রয়েছে, গ্রোথ হরমোনের হাইপোসিক্রেশন এবং হাইপার সিক্রেশন, এই দুটো পয়েন্ট রয়েছে। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে এপিফাইসিয়াল প্লেট ক্লোজারের আগে এবং পরে, অর্থাৎ এপিফাইসিয়াল প্লেট ক্লোজার বা ওপেনের ব্যাপারটা কি? যতক্ষণ অবধি আমাদের পিউবার্টিতে আমরা রিচ করছি না, অর্থাৎ পিউবার্টি যতক্ষণ না রিচ করছে একটা চাইল্ড, ততক্ষণ অবধি এপিফাইসিয়াল প্লেটটা ওপেন থাকে এবং ওই এপিফাইসিয়াল প্লেট বরাবর বোনগুলোর গ্রোথ হয়। ঠিক আছে, তাহলে এপিফাইসিয়াল প্লেট যতক্ষণ অবধি ক্লোজ হচ্ছে না, ততক্ষণ অবধি বোনটা লম্বায় বাড়ছে, কিন্তু যখনই ক্লোজ হয়ে যাচ্ছে তখন আর বোনটা লম্বায় বাড়বে না। ঠিক আছে, তো সেই জন্য গ্রোথ হরমোনের হাইপোসিক্রেশন বা হাইপার সিক্রেশন যদি এপিফাইসিয়াল প্লেট ক্লোজার হওয়ার আগে বা পরে হয়, তখন দু জায়গাতে দু রকমের ডিজিজ আমরা দেখতে পাই। ঠিক আছে, কোথায় কি দেখতে পাই দেখো। তাহলে হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন যখন অ্যাডাল্টসদের ক্ষেত্রে হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অ্যাক্রোমেগালি। তাহলে অ্যাক্রোমেগালি হবে অ্যাডাল্টসদের জন্য। অ্যাডাল্টসদের জন্য অ্যাক্রোমেগালি হচ্ছে। যদি চাইল্ড হয়, যদি চাইল্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা গিগনাটিজম দেখতে পাই। ঠিক আছে, গিগনাটিজম, বা সেটাকে আমরা চাইল্ডদের ক্ষেত্রে এটাকে আমরা বলছি গিগনাটিজম। ঠিক আছে, তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন হাইপার সিক্রেশন হচ্ছে গ্রোথ হরমোনের, তখন সেটাকে আমরা অ্যাক্রোমেগালি বলছি। আর চাইল্ডদের ক্ষেত্রে ওটাকে আমরা গিগনাটিজম বলছি। এবং এটা গিগনাটিজম যখন হচ্ছে হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন, সেটা কিন্তু চাইল্ডদের ক্ষেত্রে এপিফাইসিয়াল প্লেট ক্লোজারের আগে। ঠিক আছে, তখন গিগনাটিজম হচ্ছে। আর এপিফাইসিয়াল প্লেট ক্লোজারের পরে যখন হচ্ছে, তখন অ্যাক্রোমেগালি, সেটা অ্যাডাল্টদের মধ্যে দেখতে পাচ্ছি। গ্রেভস ডিজিজ আমরা কখন বলছি? এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম কে আমরা গ্রেভস ডিজিজ বলে থাকি। মানে গ্রেভস ডিজিজে হাইপারথাইরয়েডিজম দেখা যায় অ্যাকচুয়ালি 75% কেসেসের ক্ষেত্রে আমরা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে গ্রেভস ডিজিজ দেখতে পাই। এটা এটা এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার, যেখানে টিএসএইচটা বেশি বেশি করে প্রডিউস হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই? এক্সোপথ্যালমোস দেখতে পাই, অর্থাৎ চোখগুলো বড় বড় হয়ে যায়। ঠিক আছে, বড় বড় চোখ বাইরের দিকে বেরিয়ে আসে, যেটাকে এক্সোপথ্যালমোসও বলা হয়। তো এটাকে গ্রেভ ডিজিজ বলা হচ্ছে। বাকি রইলো মিক্সিডিমা এবং ক্রেটিনিজম। এই দুটো কি? এই দুটো হচ্ছে হাইপোসিক্রেশন হচ্ছে, দুটোই হচ্ছে যখন হাইপোসিক্রেশন। হাইপোসিক্রেশন, হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন। ঠিক আছে, হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন দুজনের ক্ষেত্রেই ক্রেটিনিজম এবং মেক্সিডিমা হচ্ছে। ক্রেটিনিজম হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে, চিলড্রেন, চিলড্রেনের সি এবং ক্রেটিনিজমের সি, তাহলে এটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে। আর মিক্সিডিমা হচ্ছে অ্যাডাল্টসদের ক্ষেত্রে, অ্যাডাল্টস। তাহলে এক্ষেত্রেও যখন এপিফাইসিয়াল প্লেট ক্লোজার হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাডাল্ট হয়ে গেল, তখন সেক্ষেত্রে আমরা হাইপোসিক্রেশনে মিক্সিডিমা দেখছি। আর যখন এপিফাইসিয়াল প্লেট ওপেন রয়েছে, লম্বা দিকে গ্রোথ হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা ক্রেটিনিজম দেখছি হাইপোসিক্রেশন হলে। ঠিক আছে, তাহলে এইটা ভীষণই ইম্পর্টেন্ট। গ্রোথ হরমোন থেকে কোশ্চেন আসে, বেশি হলে কম হলে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, বড়দের ক্ষেত্রে কি হয়, এখান থেকে কোশ্চেন আসে।
তো এটা একটু দেখে নিও তোমরা। নেক্সট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এক্সপেক্টেড ইন আ ক্লায়েন্ট উইথ SIADH ইজ। এই SIADH এইটা আবার কি? এটা কি বলো? এটা হচ্ছে সিমটমস অফ ইনএফেক্টিভ ADH অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন, অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন যখন উল্টোপাল্টা ভাবে সিক্রেশন হচ্ছে, ঠিক আছে, মানে ঠিকঠাক মতো সিক্রেশন হচ্ছে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রেশন হচ্ছে, বেশি সিক্রেশন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? তাহলে SIADH হলে আমরা কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এক্সপেক্ট করতে পারি? পলিইউরিয়া অ্যান্ড হাইপোন্যাট্রিমিয়া, পলিইউরিয়া অ্যান্ড হাইপারন্যাট্রিমিয়া, লো ইউরিন আউটপুট অ্যান্ড হাইপোন্যাট্রিমিয়া, লো ইউরিন আউটপুট অ্যান্ড হাইপারন্যাট্রিমিয়া। তাহলে হাইপোন্যাট্রিমিয়া হবে নাকি হাইপারন্যাট্রিমিয়া হবে? কি হবে বলো? 1 নম্বর হচ্ছে যে ADH হরমোন আমাদের ইউরিনের আউটপুটটাকে কমায়। তাহলে সেই ADH হরমোনটাই যদি আরো বেশি বেশি করে আউটপুট হতে থাকে, তাহলে মানে ইনক্রিজ ADH এর হরমোনের অ্যামাউন্টটা যদি আরো অনেকটা বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই ইউরিনের আউটপুটটা আরো অনেকটা কমে যাবে, তাই তো? তাহলে ইউরিনের আউটপুটটা লো হয়ে যাচ্ছে, ইউরিন আউটপুটটা কমে যাচ্ছে, এটা তো বোঝা গেল, লো ইউরিন আউটপুটটা বোঝা গেল। হাইপোন্যাট্রিমিয়া হবে নাকি হাইপারন্যাট্রিমিয়া হবে, এটা কিভাবে বুঝবো? তাহলে এক্ষেত্রেও আমি যেমন বলছিলাম আগের কোশ্চেনটা, ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে আমার বডি থেকে বেশি বেশি করে বেরিয়ে যাচ্ছিল ওয়াটার, কারণ সেখানটায় ADH হরমোনটা কম সিক্রেশন হচ্ছিল, তো রিঅ্যাবজর্পশনটা হচ্ছিল না, সেই জন্য ইউরিন অ্যামাউন্ট বেড়ে গেছিল। এখানটায় আমরা দেখছি যে ADH হরমোনটা বেশি করে সিক্রেশন হচ্ছে, যার ফলে ওয়াটারটা কিন্তু বডিতে রয়ে যাচ্ছে বেশি, বাইরে বেরোচ্ছে কম। তাহলে বডিতে যদি বেশি ওয়াটার রয়ে যায়, তাহলে ব্লাডটা কি হবে? ডায়ালিউট হয়ে যাবে। অর্থাৎ যেমন আমি 1 গ্লাস জলের এক্সাম্পল দিচ্ছিলাম, এখানে 1 গ্লাসের জায়গায় জলের গ্লাসটা 1.5 গ্লাস হয়ে গেছে, অর্থাৎ 1 গ্লাস যেটা অ্যামাউন্ট ছিল 250 ml, সেখানে 250 ml না হয় ধরো 300 বা 400 ml হয়ে গেছে, কিন্তু সল্টের অ্যামাউন্টটা সেমই রয়েছে 5 গ্রাম। তাহলে হিমোডাইলুশন হয়ে গেছে, ব্লাডটা আরো বেশি লিকুইফাই হয়ে গেছে, সেই কারণে সোডিয়ামের যে মাত্রাটা, সেই সোডিয়ামের মাত্রাটা ওই ব্লাডের মধ্যে কিন্তু কম হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু এরকম নয় যে ইউরিন আউটপুট কমে গেছে বলে ব্লাডের মধ্যে সোডিয়ামটা বেড়ে গেল, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। এখানটায় কিন্তু হিমোডাইলুশন হয়ে যাচ্ছে বলে তোমার এই হাইপোন্যাট্রিমিয়াটা হচ্ছে, অর্থাৎ ব্লাডের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, ফ্লুইড এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে ফ্লুইড অ্যামাউন্টটা বেশি হয়ে যাচ্ছে ইউরিন আউটপুট কম হওয়ার জন্য, সেই কারণে হাইপোন্যাট্রিমিয়াটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানটা অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে লো ইউরিন আউটপুট অ্যান্ড হাইপোন্যাট্রিমিয়া। ক্লিয়ার হয়েছে? নেক্সট, hyperfunctioning of anterior pituitary in prepubertal children causes। তাহলে anterior pituitary যদি হাইপার ফাংশনিং বা বেশি সিক্রেশন হয় প্রিপিউবার্টাল চিলড্রেন, অর্থাৎ এপিফাইসিয়াল প্লেট তখনও ক্লোজার হয়নি, তাহলে কি হবে? অলরেডি ডিসকাস করে দিয়েছি আমি আগেরটাই। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে গিগনাটিজম হচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে গিগনাটিজম হচ্ছে। অ্যাক্রোমেগালি অলরেডি বললাম। অ্যাডিসেন্স ডিজিজ এবং কুশিং ডিজিজ এই দুটো একটু আলাদা। এগুলো কি দেখো, আমাদের বডিতে রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিডনির উপরে থাকে। আচ্ছা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স এবং একটা হচ্ছে অ্যাড্রিনাল মেরুলা, ঠিক আছে? কর্টেক্স পার্ট যেটা রয়েছে সেখান থেকে কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এগুলো রিলিজ হচ্ছে। আর যেটা রয়েছে মেডুলারি পার্ট, মেডুলা থেকে কি রিলিজ হয়? এখান থেকে রিলিজ হয় এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এইগুলো, ঠিক আছে? তাহলে এই যে কর্টেক্স পার্ট রয়েছে যেখান থেকে গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড রিলিজ হয়, এই হাইপোসিক্রেশন যখন হচ্ছে আমাদের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বা অ্যাড্রিনাল কর্টেক্সের হাইপোসিক্রেশন বা কম সিক্রেশন যখন হচ্ছে, তখন সেখানটায় অ্যাডিশনস ডিজিজ হচ্ছে। হাইপোসিক্রেশন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যখন হাইপোসিক্রেশন হচ্ছে অবশ্যই অ্যাড্রিনাল কর্টেক্সে, তখন সেখানটায় অ্যাডিসেন্স ডিজিজ দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং ঠিক অপোজিট, যখন আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপার সিক্রেশন হচ্ছে, এক্সেসিভ সিক্রেশন হচ্ছে, যখন গ্লুকোকর্টিকয়েডস হাইপার সিক্রেশন যখন হয়, হাইপার সিক্রেশন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং মেনলি এখানটায় গ্লুকোকর্টিকয়েডস থাকে, গ্লুকোকর্টিকয়েড, তখন আমরা সেটাকে কুসিংস ডিজিজ বা কুসিং সিনড্রোম বলে থাকি, ঠিক আছে? তাহলে কুসিং সিনড্রোম হলো এক্সেসিভ সিক্রেশনের জন্য, আর অ্যাডিসেন্স ডিজিজ হলো হাইপোসিক্রেশনের জন্য। দেখো, হরমোন যেগুলো আমাদের রয়েছে না, কয়েকটা মেন, যেমন এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড হলো, এর আগে আমরা ডায়াবেটিসের জন্য হরমোন ADH গুলো পড়লাম, তারপরে থাইরয়েড হরমোন রয়েছে,
গ্রোথ হরমোন রয়েছে, বা আমাদের যে তোমার পিটুইটারি গ্ল্যান্ড থাকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো রিলিজ হয়, এই প্রত্যেকটা হরমোন ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসের জন্য। এবং হরমোনগুলো হাইপোসিক্রেশনে কি রিলিজ হয়, হাইপার সিক্রেশনে কি রিলিজ হয়, এগুলো ইম্পর্টেন্ট। তো এগুলোকে তোমরা একটা চার্ট বানিয়ে মুখস্থ রাখতে পারো, যে ধরো থাইরয়েড হরমোন, সেখানে হাইপোসিক্রেশনে কি হচ্ছে, হাইপার সিক্রেশনে কি হচ্ছে। আমাদের যেমন গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনে হাইপোসিক্রেশনে কি হচ্ছে, হাইপার সিক্রেশনে কি হচ্ছে। এই যে অ্যাডিনাল, তার হাইপোসিক্রেশনে কি হয়, হাইপার সিক্রেশনে কি হয়। এই প্রত্যেকটা হরমোন হাইপোসিক্রেশন হলে কি ডিজিজ হচ্ছে, হাইপার সিক্রেশন হলে কি ডিজিজ হচ্ছে, এবং বিশেষ করে এই যে এডিএইচ হরমোন রয়েছে, ডায়াবেটিস ইনসিপিডাস রয়েছে, এই হরমোনগুলোর সঙ্গে সঙ্গে কি ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা এই জায়গাগুলোকে একটুখানি নোট করো। ঠিক আছে, তাহলে এই হরমোন চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এন্ডোক্রাইন সিস্টেম। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে হরমোন এসেনশিয়াল অর রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন রিফ্লেক্স। মিল্ক ইজেকশন বলা হয়েছে, তাহলে মিল্ক ইজেকশন রিফ্লেক্সের জন্য কোন হরমোন রেসপন্সিবল? এখানে রয়েছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রোলাক্টিন এবং অক্সিটোসিন। মিল্ক ইজেকশন বা মিল্ক প্রোডাকশন যাই হোক না কেন, মিল্কের সাথে রিলেটেড হরমোন দুটোই রয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর প্রোলাক্টিন এবং 2 নম্বর হচ্ছে অক্সিটোসিন। এই দুজন হরমোন মিলে আমাদের এই যে ব্রেস্ট ফিডিং বা মিল্ক সিক্রেশন, প্রোডাকশন, এগুলোকে কন্ট্রোল করে। এবং প্রোলাক্টিন হরমোন কি করছে? মিল্ক প্রোডাকশন। প্রোলাক্টিনের প্রি আর প্রোডাকশনের পি। ঠিক আছে, তাহলে মিল্ক প্রোডাকশন কে করবে? প্রোলাক্টিন হরমোন করবে। অক্সিটোসিন কি করবে? মিল্ক ইজেকশন করবে। তাহলে অ্যান্সার হবে অক্সিটোসিন, মিল্ক ইজেকশন। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কোশ্চেন আসে, গ্যালাক্টোপয়েটিক হরমোন কোনটা, গ্যালাক্টোকাইনেটিক হরমোন কোনটা? গ্যালাক্টোপয়েটিকেও পি আছে, প্রোডাকশনেও পি আছে, প্রোলাক্টিনেও পি আছে। তাহলে এইটা হচ্ছে গ্যালাক্টোপয়েটিক। গ্যালাক্টোপয়েটিক অর্থাৎ যেখানটায় মিল্ক প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, আর অক্সিটোসিনটাকে কি বলছি আমরা? গ্যালাক্টোকাইনেটিক। গ্যালাক্টোকাইনেটিক গ্যালাক্টোকাইনেটিক হরমোন। কাইনেটিক্স মানে আমরা গতিবিদ্যা বুঝি, তো ইজেকশন মানে সেখানেও একটা ফোর্সে বেরোচ্ছে বা শাক করলে বেরোচ্ছে, যাই হোক একটা ফোর্স এখানটায় কাজ করছে, ফ্লো কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা কাইনেটিক্স দিয়ে মনে রাখতে পারি যে একটা ফ্লোয়িং যেহেতু কাজ করছে, তাহলে অক্সিটোসিন গ্যালাক্টোকাইনেটিক হরমোন, যেটা ইজেকশন করছে, ইজেকশন রিফ্লেক্স। আর গ্যালাক্টোপয়েটিক হরমোন যেটা প্রোল্যাক্টিন, যেটা প্রোডাকশন করছে। ঠিক আছে, তাহলে এটা ভালো করে মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেনে আসে। নেক্সট, দ্য হরমোন গ্লুকাগন ইজ সিক্রেটেড বাই। তাহলে গ্লুকাগন হরমোন কোথা থেকে সিক্রেট হয়? এটা খুবই ইজি কোশ্চেন ছিল। ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটো হরমোন রয়েছে, এরা কোথা থেকে রিলিজ হয়? বিটা সেল ও প্যানক্রিয়াস। বিটা সেল ও প্যানক্রিয়াস থেকে কি রিলিজ হচ্ছে? বিটা সেল ও প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কি রিলিজ হয়? ইনসুলিন রিলিজ হয়। ঠিক আছে, আর আলফা সেল থেকে কি রিলিজ হয়? আলফা সেল থেকে রিলিজ হয় আমাদের হরমোন গ্লুকাগন। তাহলে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে রিলিজ হয় ইনসুলিন, এবং আলফা সেল থেকে রিলিজ হয় গ্লুকাগন। মনে রাখবে। নেক্সট, synthesis of glucose from non-carbohydrate source is referred as। নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি গ্লুকোজ সিনথেসিস হয়, তখন আমরা সেটাকে কি বলবো? নন কার্বোহাইড্রেট সোর্স বলেছে। গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লাইকোজেনেসিস। প্রথমেই একটা ডিফারেন্স বুঝে নাও। এই যে এখানটায় রয়েছে লাইসিস, এই একটা রয়েছে লাইসিস। লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন হওয়া। ঠিক আছে, আর একটা রয়েছে জেনেসিস। জেনেসিস জেনেসিস মানে হচ্ছে ফরমেশন হওয়া। ঠিক আছে, তাহলে লাইসিস মানে হলো ভেঙে যাওয়া বা ব্রেকডাউন হওয়া, আর জেনেসিস মানে হচ্ছে যে প্রোডাকশন হওয়া। ঠিক আছে, তাহলে এইবারে হচ্ছে যে কোনটা কি অ্যান্সার হবে বলো? কোশ্চেন নাম্বার 40, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যখন গ্লুকোজ সিনথেসিস হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি গ্লুকোনিওজেনেসিস। অ্যান্সার হচ্ছে অপশন বি, গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, তাহলে বাকি অপশনগুলো কি হয় অ্যান্সার দেখো। গ্লাইকোলাইসিস কাকে বলছি? গ্লাইকোলাইসিসে কিছু একটা ব্রেকডাউন হচ্ছে, তাহলে গ্লাইকোলাইসিসে কি ব্রেকডাউন হয়? গ্লাইকোলাইসিসে ব্রেকডাউন হয় গ্লুকোজ, ব্রেকডাউন অফ গ্লুকোজ। এবং গ্লুকোজ ব্রেকডাউন হয়ে কি তৈরি হয় বলো তো? গ্লুকোজ ব্রেকডাউন হয়ে এটিপি তৈরি হয় না? 2 ইউনিট অফ এটিপি তৈরি হয় এখানটা, এবং তার সঙ্গে একটুখানি ল্যাকটেট তৈরি হয়। ঠিক আছে, ল্যাকটেট তৈরি হয় এবং 2 মলিকিউলস অফ এটিপি তৈরি হয়। গ্লুকোজের ব্রেকডাউনের ফলে এটিপি তৈরি হয় বলেই আমরা কিন্তু সমস্ত কাজকর্ম করার এনার্জিটা পাই। ঠিক আছে, আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস হয়ে গেল, সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। আচ্ছা, গ্লাইকোজেনোলাইসিসটা যখন গ্লাইকোজেন থেকে ব্রেকডাউন হবে গ্লুকোজের, গ্লাইকোজেন,
যখন গ্লাইকোজেন ব্রেকডাউন হবে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে, মানে গ্লাইকোজেনের ব্রেকডাউন হয়ে সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, ঠিক আছে, গ্লাইকোজেনের ব্রেকডাউন হয়ে সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন সেটাকে গ্লাইকোজেনোলাইসিস বলছি, ঠিক আছে। তাহলে গ্লাইকোজেনোলাইসিস মানে হলো গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়া, গ্লাইকোজেনের ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি হওয়া, ঠিক আছে। গ্লাইকোজেনেসিস বলতে আমরা বলি যে যখন গ্লাইকোজেন ফর্মেশন হচ্ছে, অর্থাৎ ফর্মেশন অফ গ্লাইকোজেন। গ্লাইকোজেন কখন ফর্মেশন হবে গ্লাইকোজেনের? ধরো তুমি অনেকটা খাবার খেয়ে নিয়েছো এবং প্রচুর গ্লুকোজ তৈরি হয়ে গেছে, অনেকটা মিষ্টি খেয়ে নিয়েছো, প্রচুর গ্লুকোজ তৈরি হয়ে গেছে, তাহলে এতটা গ্লুকোজ আমার বডির এখন প্রয়োজন নেই, খেয়ে দিয়ে আমি বসেই আছি, বডির প্রয়োজনে লাগছে না, কাজে লাগছে না, তাহলে বডি কি করছে, ওই গ্লুকোজটাকে স্টোর করে রেখে দিচ্ছে গ্লাইকোজেন ফর্মে, ঠিক আছে। গ্লাইকোজেন ফর্মে ওটা বডি স্টোর করে নিল, স্টোর করে কোথায় থাকে, লিভারে থাকে, মাসেলস এর মধ্যে থাকে, ঠিক আছে। তো এবারে যখন আমার বডিতে প্রয়োজন হবে, মানে ধরো আমি ফাস্টিং করছি বা প্রচুর কাজ করছি, খাওয়ার সময় পাচ্ছি না, বডিতে আমার এনার্জি নেই, আর যে কটা খাবার খেয়েছিলাম সেটা আমার ডাইজেস্ট হয়ে গেছে, এখন আর নেই, তখন ওই যে স্টোরড গ্লুকোজ রয়েছে সেই স্টোরড গ্লুকোজ থেকে বডি আবার ব্রেকডাউন করে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করবে এবং গ্লুকোজ থেকে আবার এনার্জি তৈরি করবে, ঠিক আছে। তাহলে গ্লাইকোজেনেসিস হলো গ্লাইকোজেন ফর্মেশন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফর্মেশন করে স্টোর করে রাখা। গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে গ্লাইকোজেনের ব্রেকডাউন করে গ্লুকোজ তৈরি করা। গ্লুকোনিওজেনেসিস হচ্ছে যখন নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ ফর্মেশন হয়, তখন সেটাকে গ্লুকোনিওজেনেসিস বলছি। আর গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজটাকে ব্রেকডাউন করে এটিপি তৈরি করা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, এটা মুখস্থ করে নিও। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ কুসিং সিনড্রোম। তাহলে কুসিং সিনড্রোম অলরেডি আমি বলছিলাম যে যখন এক্সেসিভ সিক্রেশন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডে তখন কুসিং সিনড্রোম হয়। এখানে অপশন রয়েছে অ্যানোরেক্সিয়া অ্যান্ড ওয়েট লস, হাইপোটেনশন অ্যান্ড ডিজিনেস, হাইপারক্যালেমিয়া অ্যান্ড পেরিফেরাল ইডিমা, মুন ফেসেস অ্যান্ড ট্রাঙ্কাল ওবেসিটি। যখন কুসিং সিনড্রোম হয়, কুসিং সিনড্রোমের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে যে মুন ফেস, অর্থাৎ একটু গোল চাঁদের মতো হয়ে যায় মুখটা, বাফেলো হাম্প হয়ে যায় পিঠের দিকে, আর ট্রাঙ্কাল ওবেসিটি থাকে, এগুলো কুসিং সিনড্রোমের সাইন সিমটমস, ঠিক আছে, এটা একটু মনে রেখো। নেক্সট কোশ্চেন বলছে কি, 8 years old boy is newly diagnosed with diabetes mellitus। তাহলে 8 years old এর একটা বাচ্চার ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করেছে। Which of the following symptoms is different from what you would expect to find in type 2 diabetes? তাহলে বাচ্চা, আমরা মেনলি বড়দের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাসটা এক্সপেক্ট করতে পারি, কিন্তু যখন একটা বাচ্চার মধ্যে হচ্ছে তখন আমরা কিটা ডিফারেন্ট পাবো। ইনক্রিজ অ্যাপেটাইট, অর্থাৎ যেটা আমরা তিনটে সাইন সিমটমস জানি ডায়াবেটিসের ক্ষেত্রে, পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ঠিক আছে। তাহলে ইনক্রিজ অ্যাপেটাইট থাকবে, যেটাকে আমরা পলিফেজিয়া বলি, ইনক্রিজ থার্স্ট যেটাকে পলিডিপসিয়া বলছি, এবং ইনক্রিজ ইউরিনেশন যেটাকে পলিইউরিয়া বলছি। তাহলে পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া এগুলো তিনটে হয়ে গেল। ওয়েট লস যেটা রয়েছে, ওয়েট লসটা কিন্তু ডায়াবেটিসের সাথে এখানটায় যাবে না। তাহলে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজি এগুলো সব পাবো, কিন্তু আমরা ওয়েট লসটা এখানটায় পাবো না। নেক্সট কোশ্চেন, ketone bodies appear in the blood and urine when fats are being oxidized in great amounts. This condition is associated with। তাহলে যখন কিটোন বডি আমাদের ব্লাডে এবং ইউরিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং কখন তৈরি হবে, যখন ফ্যাটটার অক্সিডাইজ হয়ে যাচ্ছে বেশি অ্যামাউন্ট, অর্থাৎ ফ্যাটটা বেশি অ্যামাউন্টে ব্রেকডাউন হচ্ছে। একটু আগেই বলছিলাম যে আমি অনেক বেশি খেয়ে ফেলেছি, যেটা আমার এখন বডিতে প্রয়োজন নেই, তাহলে বডি ওটাকে কি করছে, গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রেখে দিচ্ছে, তাহলে এটা এক ধরনের ফ্যাট হিসেবে স্টোর করে রেখে দেওয়া। এবারে আমার যখন প্রয়োজনে লাগছে তখন কি করছে, বডি ওটাকে ব্রেকডাউন করে কাজে লাগাচ্ছে, ঠিক আছে। তো যখন আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকছি, অর্থাৎ স্টারভেশনে যখন থাকছি, স্টারভেশনের ক্ষেত্রে কি হয়, বডি আমাদের স্টোর ফ্যাট যেটা থাকে সেই স্টোর ফ্যাটটাকে ব্রেকডাউন করে সেখান থেকে গ্লুকোজ তৈরি করে, এবং সেই সঙ্গে সঙ্গে সেখানটায় কিটোন বডিজও অ্যাপিয়ার করে, এবং এই কিটোন বডিজ আমরা ইউরিনের মধ্যে পাই, ব্লাডের মধ্যেও পাই, ঠিক আছে। তো এখানটায় আমরা স্টারভেশন যখন হচ্ছে, স্টারভেশনের ক্ষেত্রে আমরা এই কিটোন বডিটা ব্লাডে এবং ইউরিনে অ্যাপিয়ার করতে আমরা দেখব, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ স্টারভেশন। বাকি এই বোন হিলিং, অ্যালকোহলিজম বা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স এই জায়গাগুলোতে আমরা কিটোন বডিজ পাবো না। নেক্সট কি রয়েছে, ম্যানেজমেন্ট অফ অ্যাডিসন্স ডিজিজ ইনক্লুড অল এক্সেপ্ট। তাহলে অ্যাডিসন্স ডিজিজও আমরা এক্ষুনি পড়ছিলাম, তাহলে অ্যাডিসন্স ডিজিজের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা দেখতে পাবো না,
Salt restriction, replacement therapy with hydrocortisone, mineralocorticoid supplement, oral corticosteroids such as hydrocortisone. হ্যাডিসেন্স ডিজিজ কখন হয় বললাম, যখন অ্যাডিনাল কর্টেক্সের হাইপোফাংশনিং হচ্ছে, অর্থাৎ কম সিক্রেশন হচ্ছে যখন, তখন অ্যাডিসেন্স ডিজিজ তৈরি হচ্ছে। তো অ্যাডিসেন্স ডিজিজ যখন তৈরি হয় সেখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে আমরা ফ্যাটিক দেখতে পাই, ইরিটেবিলিটি দেখতে পাই, পেশেন্টের মধ্যে ওয়েট লস, নজিয়া, ভমিটিং এগুলো দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে পস্টারাল হাইপোটেনশনও থাকে। ঠিক আছে, অ্যাডিনাল ডিজিজের ম্যানেজমেন্ট যদি বলো, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে রিপ্লেসমেন্ট দিই গ্লুকোকর্টিকয়েডস এবং মিনারেলোকর্টিকয়েডস, কারণ অলরেডি সেগুলোর অ্যামাউন্ট কম রয়েছে। আর কি করি, আর পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আমরা সেগুলোকে কারেকশন করি। এবং ডায়াগনোসিস যদি দেখো যে অ্যাডিসেন্স ডিজিজ যখন হচ্ছে, তখন আমরা কি কি ইনভেস্টিগেশনস, মানে আমরা বডিতে কি কি জিনিস পাবো, সেক্ষেত্রে আমরা দেখবো যে প্লাজমার যে কর্টিজল লেভেল রয়েছে, সেই প্লাজমার কর্টিজল লেভেলটা কম হয়ে গেছে, এবং যে এসিটিএইচ হরমোন রয়েছে অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, সেই হরমোনের লেভেলটা বেড়ে যায়, এবং সিরাম পটাশিয়ামের লেভেলটা বেশি হয়, সিরাম সোডিয়ামের লেভেলটা কম হয়ে যায়। তাহলে সিরাম সোডিয়ামের লেভেলটা কম হয়ে যাচ্ছে এবং সিরাম পটাশিয়ামের লেভেলটা বেড়ে যাচ্ছে। তাহলে যখন অ্যাডিসেন্স ডিজিজের ম্যানেজমেন্ট করব, তাহলে আমাদেরকে পটাশিয়ামটার অ্যামাউন্টটা কমাতে হবে এবং সোডিয়ামের অ্যামাউন্টটা বাড়াতে হবে। তো সোডিয়ামের অ্যামাউন্টটা বাড়াতে হলে আমাকে সল্ট দিতে হবে, নাকি আমাকে সল্ট রেস্ট্রিকশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানটায় অ্যান্সার অপশনে সল্ট রেস্ট্রিকশনটা আমরা করব না, এখানে এক্সেপ্ট বলেছে, তো সল্ট রেস্ট্রিকশন আমরা করব না, আমরা সল্ট দেবো পেশেন্টকে। রিপ্লেসমেন্ট থেরাপি উইথ হাইড্রোকর্টিজোন, সেটা আমি বললামই যে এখানটা রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয় গ্লুকোকর্টিকয়েডস এবং মিনারেলোকর্টিকয়েডস। হাইড্রোকর্টিজোন এক ধরনের স্টেরয়েড হরমোন, তো সেটা আমরা দিচ্ছি। মিনারেলোকর্টিকয়েড সাপ্লিমেন্টেশন দিচ্ছি, ওরাল কর্টিকয়েডসও দিচ্ছি, সবই আমরা মানে কর্টিকয়েডের সাপ্লিমেন্ট দিচ্ছি, যেহেতু কম হয়ে যাচ্ছে তাই জন্য সাপ্লিমেন্ট দিচ্ছি, তো সল্ট রেস্ট্রিকশনটা আমরা এক্ষেত্রে করছি না। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য প্রসেস অফ চেঞ্জিং অফ স্পারমাটিডস টু স্পারমাটোজোয়া ইজ কল্ড। স্পারমাটিড থেকে যখন স্পারমাটোজোয়া তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা কি বলবো, স্পারমিওজেনেসিস, স্পারমাটোজেনেসিস, মিওসিস নাকি মাইটোসিস। তাহলে মিওসিস এবং মাইটোসিস এই দুটো তো হবে না, বুঝতেই পারছো। স্পারমাটিড থেকে যখন স্পারমাটোজোয়া ফর্মেশন হয় তখন আমরা সেটাকে স্পারমিওজেনেসিস বলে থাকি। ঠিক আছে, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া ফর্মেশনকে আমরা স্পারমিওজেনেসিস বলে থাকি। তাহলে স্পারমাটোজেনেসিস বলতে আমরা কি বুঝবো, স্পারমাটোজেনেসিস মানে হচ্ছে যখন মেল টেস্টিসের মধ্যে স্পার্ম সেলের ডেভেলপমেন্ট হয়। স্পার্ম সেল ডেভেলপমেন্টের যে প্রসেস, সেটাকেই আমরা স্পারমাটোজেনেসিস বলি। তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্পার্ম সেল, যেটা কোথায় হচ্ছে, মেল টেস্টিসের মধ্যে হচ্ছে। ঠিক আছে, নেক্সট, an enlargement of mammary tissues in the male is termed as, mammary tissue অর্থাৎ ব্রেস্ট ডেভেলপমেন্ট, মেলদের ক্ষেত্রে যদি ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় তখন আমরা সেটাকে কি বলি, হার্সুটিজম, গাইনাকোম্যাস্টিয়া, সিস্ট নাকি ব্রেস্ট বার্ড। তো এটাও সহজ কোশ্চেন, যখন মেলদের মধ্যে ব্রেস্ট টিস্যু ডেভেলপ করে বা ম্যামারি টিস্যু ডেভেলপ করে, ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা গাইনাকোম্যাস্টিয়া বলে থাকি। হার্সুটিজমটা কি বলতো, হার্সুটিজম মানে হচ্ছে ফিমেল ফেসের মধ্যে যদি মেলদের মতো হেয়ার প্যাটার্ন বা হেয়ারের গ্রোথ, এক্সেসিভ হেয়ার গ্রোথ যদি হয়, তখন সেটাকে হার্সুটিজম বলে থাকি। ঠিক আছে, তাহলে হার্সুটিজম মানে অ্যাকচুয়ালি এক্সেসিভ হেয়ার গ্রোথ, যেটা ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে মানে মেলদের মতো, মানে অ্যাজ পার মেল আমাদের ফিমেলের মধ্যে যখন এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে ফেসিয়াল হেয়ারে বা চেস্টে বা ব্যাকে, তখন সেটাকে আমরা হার্সুটিজম বলছি। তাহলে হার্সুটিজম হচ্ছে এক্সেসিভ হেয়ার গ্রোথ ইন ফিমেল ফেস, চেস্ট or back। ঠিক আছে, নেক্সট, the enzyme released by the sperm which allows penetration of ovum। তাহলে একটা এনজাইম রিলিজ হচ্ছে যার ফলে স্পার্ম পেনিট্রেট করতে পারছে ওভামকে। অ্যামাইলেজ, হায়ালুরোনিডেজ, লাইপেজ এবং ট্রিপসিন। এটা তো খুবই ইজি কোশ্চেন। অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন এগুলো আমাদের ডাইজেস্টিভ হরমোন, যেগুলো আমাদের ডাইজেশনের জন্য হেল্প করে, ডাইজেস্টিভ এনজাইমস বলা যায়। তো এখানটা অ্যান্সার কি হবে, হায়ালুরোনিডেজ, যেটা হায়ালুরোনিডেজ রিলিজ হওয়ার ফলে ওভামটাকে পেনিট্রেট করতে পারে স্পার্ম। নেক্সট কোশ্চেন,
প্রিপারেশন অফ স্পার্ম বিফোর পেনিট্রেটিং ওভাম। তাহলে এই প্রিপারেশনটা কি হয়, যে প্রিপারেশন হয় সেটাকে আমরা কি টার্মে জানি? কয়টিশন, স্পার্মাশন, ক্যাপাসিটেশন, ইনসেমিনেশন। এটাও ইজি কোশ্চেন ছিল। যখন যে চেঞ্জটা হচ্ছে পেনিট্রেটিং ওভাম, মানে ওভাম পেনিট্রেট করার আগে স্পার্মের মধ্যে যে কেমিক্যাল চেঞ্জেস হয় সেটাকে আমরা ক্যাপাসিটেশন বলে থাকি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নর্মাল পিএইচ অফ সিমেন। সিমেনের নর্মাল পিএইচ কিরকম হয়? অ্যাসিডিক, অ্যালকালাইন, নিউট্রাল, নাকি সামটাইমস অ্যাসিডিক সামটাইমস অ্যালকালাইন? এটার অ্যান্সার কি হবে? অ্যাকচুয়ালি সিমেনের যে নর্মাল পিএইচ সেটা হয় অ্যালকালাইন টাইপসের। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং সাইন অ্যান্ড সিমটমস ক্যান বি সিন ইন বিপিএইচ? বিপিএইচ অর্থাৎ বিনাইন প্রস্টেটিক বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া। তো বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে আমরা কি কি সাইন সিমটমস দেখতে পাই? এক নম্বর হচ্ছে ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং ভয়েডিং, ইনকমপ্লিট ব্লাডার এমটিং, ডিবলিং অ্যাট দ্য এন্ড অফ ইউরিনেশন, অল অফ দ্য অ্যাবভ। এখানটা দেখো, যখন হচ্ছে যে বিপিএইচ হচ্ছে অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডটার সাইজটা অ্যাকচুয়ালি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে। প্রস্টেট গ্ল্যান্ডের সাইজটা যদি বড় হয়ে যায়, সেই এনলার্জ প্রস্টেট গ্ল্যান্ড যেটা রয়েছে আমাদের যে মানে মেলদের যে ইউরেথ্রা রয়েছে, মেল ইউরেথ্রার মধ্যে প্রেসার ক্রিয়েট করে। ঠিক আছে। প্রস্টেট গ্ল্যান্ড যখন বড় হয়ে যায় তখন ইউরেথ্রার উপরে ওটা প্রেসার ক্রিয়েট করে, যার ফলে ইউরেথ্রাল যে ইউরিনারি ফ্লো, সেই ইউরিনারি ফ্লোটা অল্টার হয়। সেক্ষেত্রে ইনিশিয়েট ভয়েটিং এও প্রবলেম হবে, সেক্ষেত্রে ব্লাডার এমটিংটাও ইনকমপ্লিট হবে এবং ইউরিনেশনের লাস্টে ডিবলিং হবে। ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিসই আমরা দেখতে পাবো যখন বিপিএইচ বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া হবে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পরের ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।